আপনাকে নিজে যেতে হবে অথবা এক্সপার্ট কাউকে পাঠাতে হবে যে সে ঠিকমতো ফিল্ডে ডাটা কালেকশন করছে কিনা সেটাকে আপনাকে সুপারভাইজ করতে হবে। তাহলে এটা হচ্ছে আপনি ডাটা কিভাবে কালেকশন করবেন। তাহলে যদি এক্সামে কোশ্চেন আসে যে যে হাউ ডাটা কালেকশন ইজ ডান বা স্টেপগুলো কি কি, তাহলে আমরা এইভাবে ডাটা কালেকশন করতে পারবো। তো ডাটা কালেকশন করলাম, যেমন আমরা কোনো সাইন্টিফিক এক্সপেরিমেন্টে যেমন আমরা কোনো এক্সপেরিমেন্ট করে ডাটা পাই, এখানে সার্ভে তো এই জন্য আমরা সার্ভের মাধ্যমে ডাটা আমরা কালেকশন করলাম। এরপর চলে আসি আমরা অ্যানালাইজিং দ্য ডাটা। ডাটা একটা কালেকশন করলে হয়, ডাটাকে অ্যানালাইজ করা এটা আরেকটা ইম্পর্টেন্ট কাজ। তো এই ডাটাকে আমরা দুইটা লেভেলে prepare a report for the staff of each facility surveyed. Second, aggregate the data for the 20 facility surveyed to produce a combined result. তাহলে আমি ধরেন মোহাম্মদপুর এরিয়া থেকে একটা ডাটা দুজনকে আমি পাঠালাম, তার কাছ থেকে আমি ডাটা নিয়ে আসলাম, আর সে যদি ডিটেল ফর্মে ফিল আপ করে 300 পেশেন্টের, তাহলে 300টা আমি অ্যাগ্রিগেট করলাম, একটা ডাটা হলো। এরকম আপনি ঢাকা শহরে 20টা ফেসিলিটিতে আপনি কালেকশন করতে পাঠালেন, এই 20টাকে আপনি আবার পরে অ্যাগ্রিগেট করবেন বা পুল করবেন, একেবারে ডাটা পুলিং বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করা যায়, এসপিএসএস এ করা যায় বা গ্রাফপেড, প্রিজম বা আর এইসব সফটওয়্যারে আপনি এগুলো ডাটাকে একসাথে পুল করতে পারেন। পুল মানে হচ্ছে অ্যাগ্রিগেট করা। অ্যাগ্রিগেট করলে তাহলে আপনি ওই রেজাল্টটা পেয়ে যাবেন, মানে আপনি যেটা ডিজায়ার্ড রেজাল্ট। তো প্রেজেন্টিং এট দ্য হেলথ ফেসিলিটি, এখানে কি বলেছে, এট দ্য এন্ড অফ দ্য সার্ভে অ্যাক্টিভিটিস ইন ইচ ফেসিলিটি এন্ড অ্যাড আপ এন্ড ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ অ্যাভারেজ রেজাল্ট। তাহলে আপনার প্রতিটা ফেসিলিটি থেকে আপনি একটা অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারেন। দেন আস্ক অল দ্য স্টাফ ইনভলভ ইনক্লুডিং দ্য রেজিস্ট্রেশন ক্লার্ক, দ্য ডিসপেন্সার এন্ড দ্য ডিসপেন্সারি অ্যাসিস্ট্যান্ট কোনো ফেসিলিটিতে তারা খুব মানে তারা পেশেন্ট নিয়ে ডিল করে, আপনি সেই রেজাল্টটা ওদেরকে দেখাইতে পারেন। অলওয়েজ স্টার্ট অফ পজিটিভলি বাই আইডেন্টিফাইং সামথিং গুড দ্যাট হ্যাজ বিন অবজার্ভ। অনেক সময় দেখা যায় যে আপনার যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা আপনি নাও পেতে পারেন, কিন্তু সব ওইটা মানে হতাশ হলে হবে না, আপনাকে পজিটিভলি থিঙ্ক করেই আগাইতে হবে। আচ্ছা, start with the prescribing indicator and discuss how their average drugs per consultation, percentage antibiotic injection and generics compare with the ideal. তাহলে প্রথমে আপনি তিনটা ইন্ডিকেটর আছে আমাদের, একটা প্রেসক্রাইবিং, একটা পেশেন্ট কেয়ার, আর একটা ফেসিলিটি। তাহলে আমি প্রেসক্রাইবিং দিয়ে শুরু করলাম, সেগুলোকে আমরা ক্যালকুলেট করলাম এবং সেটা হোয়াট অকার্স ইন আদার ফেসিলিটি ইন দেয়ার কান্ট্রি এন্ড হোয়াট অকার্স ইন আদার কান্ট্রি, এবং সেটাকে আপনি পরবর্তীতে কম্পেয়ার করতে পারেন। দেন ডিসকাস দ্য পেশেন্ট কেয়ার ফর্ম। প্রেসক্রাইবিং এর পর আপনি পেশেন্ট কেয়ারে চলে আসলেন। স্টার্ট বাই ডিসকাসিং দ্য ডায়াগনস্টিক প্রসেস, টক অ্যাবাউট হিস্ট্রি, এক্সামিনেশন, ডায়াগনোসিস, প্রেসক্রিপশন, ডিসপেন্সিং এন্ড পেশেন্ট এডুকেশন। তারপর বলেছে পয়েন্ট আউট হাউ ইচ অফ দিস অ্যাক্টিভিটিস টেকস টাইম and how important physical examination is both for a diagnosis and patient satisfaction. Then describe the facilities result and talk about how this result compare with other study. এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে কোনো সায়েন্টিফিক আর্টিকেল লিখতে গেলেও আমরা যে ডাটাটা পাই সেটাকে আমরা কম্পেয়ার করি যে অন্য কোনো দেশে বা অন্য কোনো জায়গায় এরকম স্টাডি হয়েছে এবং তারা কিরকম রেজাল্ট পাইছে সেটাকে আমরা রেফারেন্স দিই। এখানেও আপনি যেটা পেয়েছেন সেটাকে সাথে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার না করলে, যেমন যে কোনো এক্সপেরিমেন্টে আমাদের একটা স্ট্যান্ডার্ড থাকে না, একটা পজিটিভ কন্ট্রোল, একটা নেগেটিভ কন্ট্রোল। কন্ট্রোল ছাড়া কোনো এক্সপেরিমেন্ট হয় না। তেমনি আপনি একটা ডাটা কালেকশন করে নিয়ে আসলাম, বললাম আমি এটা পাইছি, শুধু এটা পেলেই হবে না, আপনাকে অন্য কোনো একই দেশে বা অন্য কোনো কান্ট্রিতে এরকম কোনো স্টাডি হয়েছে কিনা, তারা কি পেয়েছে সেটার সাথে কম্পেয়ার করতে হবে। যদি এক হয় তাহলে এক রকমের ডিসিশনে আসবে, আর যদি একদম অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয় তাহলে আবার আরেক রকমের ডিসিশনে আসতে হবে, বলতে হবে তাহলে কি রকম, কেন এরকম চেঞ্জ আসলো। The table of results from different studies available in the WHO manual. আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা তো একটা বড় একটা অর্গানাইজেশন, তারা এরকম বিভিন্ন দেশের বিভিন্ন রকমের এই যে সার্ভেগুলো হচ্ছে সেগুলোকে তারা স্টোর করে রাখে বা বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ডাটাবেস থাকে, সেখানে এই ডাটাগুলো পাওয়া যায়। ফাইনালি ডিসকাস দ্য ফেসিলিটি ফর্ম। তাহলে প্রেসক্রাইবিং শেষ হলো, পেশেন্ট কেয়ার শেষ হলো, এবার ফেসিলিটিতে যাব। এক্সামিনিং দ্য অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ and the presence or absence of the essential drug list. এইভাবে আমরা এগুলোকে নিতে পারি, ডাটাগুলোকে কালেকশন করতে পারি। এরপর কি করব, অ্যাগ্রিগেটিং দ্য ফেসিলিটি রেজাল্ট। তাহলে এক একটা ফেসিলিটি, ধরুন আমি এরকম 20টা ফেসিলিটি আমি সার্ভে করলাম, এরপরে 20 ফেসিলিটিকে আমি অ্যাগ্রিগেট করব। As each facility is studied, enter the summary results into the drug use indicator consolidation form
add up and average this result. These results will be then summary results of the survey. আমি আপনাদের দেখাচ্ছি একটা কনসলিডেশন ফর্ম এখানে আছে। আবার লাস্টে চলে যাচ্ছি। আমরা একটা ডিটেলস ফর্ম পড়েছিলাম, আর একটা হচ্ছে সিম্পল। এটা হচ্ছে ছিল সিম্পল ফর্ম, আর একটা ছিল আপনার ডিটেলস ফর্ম। ডিটেল ফর্মের পর একটা, এটা হচ্ছে পেশেন্ট কেয়ার প্রেসক্রাইবিং এর পরে পেশেন্ট কেয়ার ফর্ম ছিল। এটা হচ্ছে ফেসিলিটি সামারি ফর্ম। হ্যাঁ, ফেসিলিটি ইন্ডিকেটর রিপোর্টিং ফর্ম। এই যে এটা হচ্ছে কনসলিডেটেড ফর্ম, দেখা যাচ্ছে কনসলিডেটেড ফর্ম। এইখানে আমাদের সবকিছুই থাকবে, মানে শুধুমাত্র যে কি বলে প্রেসক্রাইবার পেশেন্ট কেয়ার না, এখানে এগুলো আছে, তারপর হচ্ছে পেশেন্ট কেয়ারের আছে এবং হচ্ছে ফেসিলিটির আছে। এগুলোকে সবগুলোকে আমরা একসাথে একটা সামারাইজ করতে পারি। এরপর আমরা মিন, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো এক্সেল শিটে বের করতে পারি। এইভাবে আমরা এই ডাটাগুলোকে আমরা লাস্টে ক্যালকুলেট করতে পারি। একবার যদি ডাটা আমরা হাতে নিয়ে আসতে পারি, তাহলে শুধুমাত্র এক্সেলে ফর্মুলা বসালেই আমরা এর থেকে আমরা রেজাল্ট পেয়ে যাবো। এটা খুব বেশি কঠিন বিষয় না। ডাটা যদি বেশি হয় তাহলে আমাদের একটু টাইম লাগবে, কয়েকবার আমাদের মানে ক্যালকুলেশন করতে হবে। এইটাই আমাদের এখানে এটা ছিল অ্যাগ্রিগেটিং দ্য ফ্যাসিলিটি রেজাল্ট। আরেকটা কথা বলছে, ইট ইজ অলওয়েজ ইন্টারেস্টিং টু লুক এট ইন্ডিভিজুয়াল ফ্যাসিলিটি, বাট ইট ইজ নট পসিবল টু মেক accurate comparison with a small sample of size of prescription. Differences may be interesting but are not conclusive and would need to be followed up with further study. হতে পারে যে আপনি একটা জায়গায় যে রেজাল্ট পেয়েছেন তার থেকে আরেকটা ফ্যাসিলিটি রেজাল্ট অনেক ভিন্ন হতে পারে, কিন্তু সেটা নিয়ে ভয় পাইলে হবে না। কারণ অনেক সময় দেখা যায় যখন আমরা এই ডাটাকে আমরা অ্যাগ্রিগেট করব, তখন দেখা যাবে একটা ভালো গ্রাফ আমরা চলে আসছে। যেমন এটা আমরা এরকম বার ডায়াগ্রাম বা এরকম বিভিন্ন ভাবে আমরা এই করতে পারি। এটা কি বলছে যে স্যাম্পল ওয়াইড ডিস্ট্রিবিউশন অফ অ্যান্টিবায়োটিক ইউজ। হ্যাঁ, তো এখানে আছে পার্সেন্ট অ্যান্টিবায়োটিক ইউজ আর হচ্ছে নাম্বার অফ ফ্যাসিলিটি। এখানে কি বলছে যে আপনার বলছে যে কোনো দুইটা ফ্যাসিলিটিতে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে আন্ডার 20%। আবার বলা গেছে যে 20 থেকে 40% অ্যান্টিবায়োটিক ইউজ হয়েছে 10টার বেশি ফ্যাসিলিটিতে। আবার 40 থেকে 60% ইউজ হয়েছে আপনার 4টার বেশি ফ্যাসিলিটিতে। আবার 60%-এর বেশি ইউজ হয়েছে আপনার 2টা ফ্যাসিলিটিতে। এরকম বিভিন্ন ফ্যাসিলিটি থেকে আপনি ডাটা এনে এভাবে বার ডায়াগ্রাম তৈরি করতে পারেন। দেখা গেছে যে আপনার অ্যান্টিবায়োটিক ইউজ বেশিরভাগ ক্ষেত্রে 20 থেকে 40%-এর মধ্যে ছিল। টোটাল ড্রাগের 20 থেকে 40% অ্যান্টিবায়োটিক ইউজ হয়েছে বেশিরভাগ ফ্যাসিলিটিতে। আর 40 থেকে 60% বা ওভার 60 বা আন্ডার 20 এগুলো মোটামুটি একটু কাছাকাছি। তাহলে এটা হচ্ছে পার্সেন্ট অ্যান্টিবায়োটিক ইউজের একটা ডাটা। আবার যদি বলি যে স্যাম্পল ওয়াইড ডিস্ট্রিবিউশন অফ কনসাল্টিং টাইম, মানে যে কোনো একটা এক্সাম্পল দিচ্ছি, বিভিন্ন তো প্যারামিটার ছিল। ফ্যাসিলিটি যদি আবার দেখেন যে কনসালটেশন টাইম যদি আমরা এক্স এক্সিসে রাখি, তাহলে যদি 2 মিনিটের নিচে কনসালটেশন টাইম হয় আপনার 3টা ফ্যাসিলিটিতে এরকম দেখা গেছে। তারপর হচ্ছে 2 থেকে 3 মিনিট কনসালটেশন টাইম দেখা গেছে আপনার 6টা ফ্যাসিলিটিতে। 3 থেকে 4 মিনিট দেখা গেছে কয়টা 8টা ফ্যাসিলিটিতে। তাহলে এটা বেশি, মানে 3 থেকে 4 মিনিট ডক্টরের টাইম দেয়। আর ওভার 4 মিনিটের উপরে কনসালটেশন টাইম দেখা গেছে আপনার 4টা ফ্যাসিলিটি। এরকম আমরা কি করতে পারি, বা ফ্যাসিলিটি স্পেসিফিক অ্যান্টিবায়োটিক ইউজ, এটাও একইভাবে দেখা গেছে। যেমন আমাদের পার্সেন্টেজ অ্যান্টিবায়োটিক বা আর হচ্ছে বিভিন্ন হেলথ ফ্যাসিলিটি দেখানো হয়েছে। এখানে দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক কোন কোন ক্ষেত্রে খুব মানে বেশি ইউজ হয় নাই, আবার কোন ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার বেশি ইউজ হয়েছে। এটা আবার দুই ভাবে তারা করছে। একটা হচ্ছে আরবান এরিয়া এবং রুরাল এরিয়া, দুই ক্ষেত্রে তারা হেলথ ফ্যাসিলিটিকে ভাগ করে তারা স্টাডি এটা করেছে। দেখা গেছে যে অনেক সময় আরবান এরিয়াতে যেখানে 9 নাম্বার যেটা হেলথ এরিয়া ছিল সেখানে অনেক বেশি অ্যান্টিবায়োটিক ইউজ হয়েছে, আবার রুরাল এরিয়ার আরো অনেক বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক ইউজ হয়েছে। এরকম ভাবে তারা ডাটাগুলোকে নিয়ে আসছে। তারপরে কনসালটেশন টাইম, ফ্যাসিলিটি স্পেসিফিক কনসালটেশন টাইমও তারা করছে। যেমন আরবান এবং রুরালের মধ্যে আরবান এরিয়াতে কনসালটেশন টাইম বেশি ছিল, আবার রুরাল এরিয়াতে ইন জেনারেল কনসালটেশন টাইম খুব বেশি না, তবে 8 তে একটু বেশি, এরকম তারা করছে। So it is possible to undertake a drug use indicator study
in nearly all possible environment. Members of the INRUD, International Network of Rational Use of Drug Network, have done a great deal of work with support from WHO to standardize the method and make the process as easy as possible. When undertaking such a survey, the more attention paid to detail, the greater the value and accuracy of the survey. তাহলে আমাদের সবসময় যাতে কেউ ম্যানিপুলেশন করতে না পারে সেদিকে আমাদের অ্যাটেনশন দিতে হবে। Once reliable data are available, it is often possible to identify priority problem and to decide which problem to address first with an intervention. তাহলে এভাবে যদি আমরা একদম রিলায়েবল ডাটা পেয়ে যাই, অথেন্টিক ডাটা, কোনো রকম ম্যানিপুলেটেড না, তখন আমরা প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারবো যে আসলে কনসালটেশন টাইম বাড়ানো উচিত কিনা, বা আসলে অ্যান্টিবায়োটিক ঠিক মতো প্রেসক্রাইব হচ্ছে কিনা, সেগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারবো। আইডেন্টিফাই করতে পারলে তখন আমাদের ডিসিশন নিতে হেল্প হবে যে আমি এই জায়গায় অ্যাড্রেস করতে পারি, তখন আমাদের হেলথ কেয়ার সিস্টেমটা আরো ভালো হবে। কারণ আমরা চাই যে অ্যাকচুয়াল সিনারিওটা তুলে নিয়ে আসতে, সেই ক্ষেত্রে ডাটা কালেকশনটা ইম্পর্টেন্ট এবং ডাটা অ্যানালাইসিসও ইম্পর্টেন্ট। ডাটা অ্যানালাইসিস যাতে নিখুঁত হয়, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে আমরা রিয়েল সিনারিও পাচ্ছি কিনা। তো এখানে ডাটা কালেকশন এবং এন্ট্রির ক্ষেত্রে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে যে কি কি কাজ আমরা করি, ওয়ার্কশিট আমরা জেনারেট করি। যেমন এটা একটা প্রেসক্রিপশন বলছে, এটা অনেক আগের 1995 এর প্রেসক্রিপশন। তো এটা একটা স্যাম্পল প্রেসক্রিপশন যে আমরা যে ডাটাগুলো কালেকশন করব আমরা তো প্রেসক্রিপশন দেখেই করব। তো কিভাবে প্রেসক্রিপশন হচ্ছে, আরএক্স এরকম বিভিন্ন টাইপের ওষুধের, কোনটা অ্যাম্পুল, কোনটা ট্যাবলেট, এইভাবে নাম দিয়েছে, কয়টা কোন ওষুধ, সেখান থেকে আমরা এভাবে প্রেসক্রিপশন গুলো আমরা দেখতে পারি। এটা তো অনেক আগের, আমরা তো আর এখন এভাবে হাতে লিখে প্রেসক্রিপশন আমরা দেখি না, মোটামুটি কম্পিউটারাইজ প্রেসক্রিপশনই থাকে। এরকম বিভিন্ন প্রেসক্রিপশন আমরা এভাবে ফলো করতে পারি। এটা গাইডলাইনটা অনেক আগের গাইডলাইন, যেমন লোপেরামাইড দিয়েছে, এরকম অন্যান্য অনেক ড্রাগ তারা দিতে পারে। তো কোন কোন ড্রাগ কোন ইন্ডিকেশনে দিয়েছে সেগুলো আমরা দেখতে পারি। 98 এর একটা প্রেসক্রিপশন এখানে আছে, ভিটামিন B12 এরকম কিছু মাল করেছে, মেট্রোনিডাজল দিয়েছে, আর অনেক ওষুধ দিয়েছে, অনেকগুলো কোনটা কোন স্ট্রেন্থে সেগুলো তারা বলে দিছে, এবং ডক্টরের নাম সাইন সহ তারা বলে দিছে। এরকম ভাবে আমাদের প্রেসক্রিপশন গুলো ভালো মতো দেখতে হবে যাতে করে আমরা সবগুলো ডাটা আমরা পেয়ে যাই। এবং প্রেসক্রিপশনে তার পেশেন্টের নাম থাকবে, যেমন একজনের নাম অশোক কুমার, 2/11/1994 তাকে প্যান্ডোলল দিয়েছে, লেপট্রিন দিয়েছে, এবং সে সাইন করে দিয়ে এই ইনফরমেশন গুলো এখান থেকে তারা নিচ্ছে। এভাবে আমরা বিভিন্ন প্রেসক্রিপশন দেখতে পারি। এরকম অনেকগুলো প্রেসক্রিপশন এখানে লেখা আছে, প্রেসক্রিপশন 6 এটা আরেকটা দেওয়া আছে। এরকম ভাবে সব প্রেসক্রিপশন করে পরবর্তীতে আমরা একটা যে সফটওয়্যারে ঢুকাই, তাহলে এরকম নাম্বার টেবিল জেনারেট করা লাগতে পারে। তবে এখন এগুলো আর এইভাবে করা হয় না, এখন নরমালি এক্সেলে দিলে আমরা অটোমেটিক পেয়ে যাই। তো যদি প্রেসক্রিপশন গুলো ঠিক মতো সার্ভে করা হয়, এরপরে কাজ হচ্ছে এই প্রেসক্রিপশন গুলো ডাটা গুলোকে আমরা একটা কনসলিডেটেড একটা শীটের মধ্যে আমরা তুলবো প্রেসক্রিপশন গুলো দেখে, এবং এর পরবর্তীতে আমরা এই যে এখানে এক্সাম্পলস অফ ইন্ডিকেটর রেজাল্ট ফ্রম ডিফারেন্ট ফেসিলিটি, তাহলে আমাদের এরকম ফেসিলিটি, যেমন সে যদি 6টা ফেসিলিটিতে যায়, ছোট করে বললাম 1 2 3 4 5 6, তাহলে সে 1 নাম্বার ফেসিলিটিতে কতগুলো ড্রাগ প্রেসক্রাইব হয়েছে, কতগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক ছিল, তারপর ইনজেক্টেবল কয়টা ছিল, জেনেরিক কয়টা ছিল, এসেনশিয়াল ড্রাগ লিস্ট কয়টা ফলো করেছিল, কনসালটেশন টাইম কতটুকু ছিল, ডিসপেন্সিং টাইম, এগুলো হচ্ছে এভারেজ টাইম আর কি একটা ফেসিলিটিতে। ডিসপেন্সিং টাইম কতটুকু ছিল, কারেক্ট লেবেলিং করেছে কিনা, পেশেন্ট নলেজ কিরকম ছিল এই ড্রাগ সম্পর্কে, ড্রাগস ইন স্টক, এসেনশিয়াল ড্রাগ লিস্ট প্রেজেন্ট ছিল কিনা, এবং ইমপার্শিয়াল ইনফরমেশন ছিল কিনা, কোনো রকম পার্সিয়ালিটি ছিল না, তারা একদম রিয়েল ইনফরমেশন দিয়েছে। এরকম ভাবে ওই প্রেসক্রিপশন গুলো থেকে আমরা একটা ফেসিলিটির সব ডাটা আমরা এই একটা কলামে নিয়ে আসতে পারবো। এরপর ধরেন এখানে কয়টা, ধরেন কি বলেছে যে যতগুলা একটা ফেসিলিটি যতগুলা পেশেন্টের কাছে গেছে সবগুলা সে নিয়ে আসছে, এবং 2 নাম্বার ফেসিলিটির ডাটাও সেইভাবে নিয়ে আসছে। এরকম 6টা ফেসিলিটি নিয়ে আসছে, এবং এগুলার আমরা একটা অ্যাভারেজ বের করতে পারি, যে 6টার একটা অ্যাভারেজ আমরা বের করতে পারলে তাহলে আমাদের মোটামুটি, যে ধরেন ঢাকা সিটির 6টা এরিয়া, তাহলে ঢাকা সিটি সম্পর্কে আমরা একটা অ্যাভারেজ আমরা একটা পেয়ে গেলাম। যেমন সাপোজ ইমপার্শিয়াল ইনফরমেশন পেয়েছে কিনা, বললো যে এক জায়গায় পেয়েছে বাকি জায়গায় পায় নাই, তাহলে আমাদের মোটামুটি রেজাল্ট হচ্ছে নো, আসলে আমরা এখানে হয়তো রেজাল্টে ঝামেলা আছে, ঠিক মতো পাই নাই, বা ইডিএল প্রেজেন্ট,
এসেনশিয়াল ড্রাগ লিস্ট প্রেজেন্ট বলছে 4টার ক্ষেত্রে 2টা ক্ষেত্রে নো, তাহলে আমরা বললাম ইয়েস, যে অন এন এভারেজ মোটামুটি এসেনশিয়াল ড্রাগ লিস্ট তারা ফলো করে। পেশেন্টের নলেজ কিরকম, একটা ফেসিলিটির 62%, একটা 41, 74 এরকম করে এভারেজ 43% পেশেন্ট তারা মানে তাদের নলেজ আছে যে তারা কি ওষুধ খাচ্ছে এবং তাদের এই সম্পর্কে একটা নলেজ আছে। আচ্ছা, তো বলছে যে এই যে আমরা এই যে বিভিন্ন জায়গায় ডাটা কালেকশনটা করছি এবং করার পর যে এই ফর্মগুলোর মধ্যে এগুলোকে ইনপুট দিচ্ছি, ইনপুট করার পর আমাদের কতগুলি ফর্ম আমরা ইউজ করছি। একটা হচ্ছে প্রেসক্রাইবিং ইন্ডিকেটর ফর্ম যেটা পাচ্ছি, এবং হচ্ছে প্রেসক্রাইবিং এর দুইটা থাকে, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে ডিটেল। ডিটেলের মধ্যে প্রতিটা প্রেসক্রাইবিং এ একজন পেশেন্টের নামই থাকে। তারপর হচ্ছে পেশেন্ট কেয়ার ফর্ম, ফেসিলিটি সামারি ফর্ম। এগুলো মিলে আমাদের 3টা ইন্ডিকেটর হয়ে গেল। আর ফেসিলিটি ইন্ডিকেটর রিপোর্টিং একটা ফর্ম থাকবে, এবং হচ্ছে ড্রাগ ইউজ ইন্ডিকেটর কনসলিডেশন ফর্ম। তাহলে এরকম 6টা ফর্ম আমাদের থাকতে হবে, যে ফর্মগুলোর মাধ্যমে আমরা ডাটাটাকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারবো। তো এটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে প্রেসক্রাইবিং ইন্ডিকেটর ফর্ম, এখানে আমরা সবগুলো ধরেন একটা ফেসিলিটির ক্ষেত্রে আমরা সব 30টা পেশেন্টের আমরা ডাটা নিয়েছিলাম। 30টা পেশেন্টের ক্ষেত্রে তার কি টাইপের প্রবলেম ছিল, কবে সে ডক্টর দেখিয়েছিল, তার এইজ কত, কয়টা ড্রাগ সে নিয়েছিল, জেনেরিক কয়টা ছিল, অ্যান্টিবায়োটিক কয়টা ছিল, ইনজেক্টেবল কয়টা ছিল, ইডিএল এ কয়টা ছিল, এসেনশিয়াল ড্রাগ লিস্টের ফলো করেছিল কিনা ডক্টর, এবং তার ডায়াগনোসিস কি। এটা অপশনাল, হতেও পারে, হয়তো প্রথম ক্ষেত্রে তার ডায়াগনোসিস ঠিকমতো কারেক্ট নাও হতে পারে। তো এইভাবে আমরা নিব, এরপরে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। ডিটেল যদি বলি তাহলে আমরা আগে বললাম যে শুধুমাত্র এখানে পেশেন্টের নাম থাকবে এবং তার পুরো হেলথ প্রবলেমের ডিটেলস থাকবে এবং কি কি ড্রাগ এবং স্ট্রেন্থ সহ বর্ণনা থাকবে, সেটা হচ্ছে ডিটেল। তো এরকম যদি 30টা ফর্ম থাকে, 30টা ফর্ম মিলে আমরা একটা এই প্রথম ফর্মটা পাবো। তাহলে এটা হচ্ছে সিম্পল ফর্মটা আমরা এখান থেকে পেতে পারি, ডিটেলগুলো থেকে আমরা একটা সিম্পল প্রেসক্রাইবিং ইন্ডিকেটর ফর্ম পেতে পারি। এবার প্রেসক্রাইবিং ইন্ডিকেটরের পরে আমাদের পরের ফর্মটা থাকবে হচ্ছে পেশেন্ট কেয়ার ফর্ম। কি আছে? পেশেন্ট কেয়ার ফর্ম। পেশেন্ট কেয়ার ফর্মে আমাদের এভাবে থাকবে যে পেশেন্টের আইডেন্টিফাই, পেশেন্টের নাম আমরা করবো বা কোনো কোড নাম্বার দিব, সে কতটুকু সময় সে কনসালটেশন নিয়েছে, তার ওষুধ কিনতে কত টাইম লেগেছে, ডিসপেন্সিং টাইম কতটুকু, তারপর হচ্ছে কয়টা ড্রাগ তাকে প্রেসক্রাইব করেছে, কয়টা ড্রাগ সে আসলে কিনলো, ডিসপেন্স হয়েছে এবং ঠিকমতো লেবেলড হয়েছিল কিনা, এবং তারপর হচ্ছে পেশেন্ট ওই ড্রাগের ডোজ সম্পর্কে জানে কিনা। তো এখানেও পেশেন্টের হসপিটালের নেম, তারপর হচ্ছে ডক্টরের নেম এবং হচ্ছে ডেট থাকবে। যেভাবে আমরা এরকম 30টা পেশেন্টের পেশেন্ট কেয়ার ডাটা আমরা নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে পেশেন্ট কেয়ার ইন্ডিকেটর ফর্ম, এভাবে আমরা বের করে নিয়ে আসতে পারবো। এবং অনেক সময় আমরা বলছি যে 0 = নো, 1 = ইস। অনেক সময় আমরা মানে কোনো নাম্বার থাকে না, এটা কিছু কোশ্চেন করতে হয় যে ডু ইউ হ্যাভ এডুকেট নলেজ, তখন আমরা বলি ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে আমরা এটাকে যখন ক্যালকুলেশন করবো তখন তার এক্সেল তো ইয়েস আর নো কে বুঝতে না, তখন তাকে এটা নাম্বার দিতে হবে। ইয়েস হলে আমরা বলবো 1, আর নো হলে তার কোনো নলেজ নাই, তাহলে নো বলবো। তারপরে এরপর হচ্ছে ফেসিলিটি সামারি ফর্ম। তো ফেসিলিটি সামারি ফর্মে একইভাবে তার পেশেন্টের যে মেইন প্রবলেম নিয়ে আসছে সেটা থাকবে, এবং হচ্ছে সেটাকে রেট্রোস্পেক্টিভ নাকি প্রসপেক্টিভ এগুলো থাকবে। রেট্রোস্পেক্টিভ হলে কবে থেকে কবে ডাটা কালেকশন হয়েছে, প্রসপেক্টিভ হলো কবে থেকে কবে ডাটা কালেকশন হয়েছে। রেট্রোস্পেক্টিভের ক্ষেত্রে আমরা হয়তো 1 বছরের ডাটা নিতে পারি। তারপর হচ্ছে এসেনশিয়াল ড্রাগ লিস্ট ফর্মুলারি আছে কিনা, এটা 0 থেকে 1 থাকলে 1, না থাকলে 0। তারপর হচ্ছে কি কি ড্রাগ সেই এসেনশিয়াল লিস্টে আছে, স্টকে কি কি আছে, এগুলো নিয়ে আমরা একটা ফেসিলিটি সামারি ফর্ম বের করতে পারবো। আর ফেসিলিটি ইন্ডিকেটর রিপোর্টিং ফর্ম একটা আছে, 3 নাম্বার ইন্ডিকেটর, যেটা যে অ্যাভারেজ নাম্বার অফ ড্রাগস প্রেসক্রাইব বাই জেনেরিক, অ্যাভারেজ নাম্বার অফ ড্রাগ প্রেসক্রাইব, সেটা আমরা এই ফেসিলিটিতে দেখবো, বা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে কতটুকু এবং এখানে কতটুকু, জেনেরিক নেমে কতটুকু প্রেসক্রাইব হয়, অ্যান্টিবায়োটিক কতটুকু প্রেসক্রাইব হচ্ছে, ইনজেকশন প্রেসক্রাইব হচ্ছে কিনা, ইডিএল মানছে কিনা, কনসালটেশন টাইম, ডিসপেন্সিং টাইম, এগুলো সবকিছু আমরা একটা সামারি আমরা এখানে আমরা পেতে পারি, এবং সেটা আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। ধরেন আমাদের পুরো বাংলাদেশের স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম, আর আমার এই ফেসিলিটিতে আমি এরকম ডাটা পেলাম, তো সেটাও একটা আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি। এবং এরপর একটা কমেন্ট লিখে দিব যে যদি এটা ন্যাশনাল ডাটার সাথে স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে আমরা একটা কমেন্ট লিখবো, যদি মনে হয় যে আরো ইমপ্রুভমেন্ট দরকার তাহলে সেটাও আমরা লিখতে পারি, এবং সিগনেচার করে দিতে হবে। এবং লাস্টে হচ্ছে ড্রাগ ইউজ ইন্ডিকেটর কনসলিডেশন ফর্ম। এটা হচ্ছে একদম লাস্ট ফর্ম, যেটা আমরা বলি না একটা সামারি থাকে, একদম লাস্টের একটা সামারি। তো এখানে আমাদের সবকিছু থাকবে,
তার কোন ফ্যাসিলিটিতে সে এই স্টাডিটা করেছি, কোন কোন ড্রাগ প্রেসক্রাইব হয়েছে, জেনেরিক নেমে কতটা ড্রাগ, অ্যান্টিবায়োটিকে কতটা ড্রাগ, কত পার্সেন্ট ড্রাগ প্রেসক্রাইব হয়েছে, ইনজেকশন কতটা ড্রাগ প্রেসক্রাইব হয়েছে, ইডিএল কতটা মেনেছে, কনসালটেশন টাইম কত, ডিসপেন্সিং টাইম কত, কতগুলো ড্রাগ ডিসপেন্স হয়েছে, মানে যতগুলো প্রেসক্রিপশন হয়েছে তার ধরেন 10টা প্রেসক্রিপশন হলো, সে ডিসপেন্স করলো কয়টা, হয়তো 5টা, তাহলে 50% হবে। তারপরে ঠিক মতো ওই 5টার মধ্যে আপনার লেভেল হয়েছে কতগুলো, তারপরে নলেজ ঠিক মতো আছে কিনা, সে ইম্পার্শিয়াল ইনফরমেশন পেয়েছে কিনা, এবং ওই ড্রাগগুলো স্টকে আছে কিনা। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট কিনতে চায় কিন্তু ড্রাগ স্টকে নাই। এভাবে আমরা একটা ডাটা পাবো এবং এরপর আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো এই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা, যেটাকে বলা হচ্ছে ড্রাগ ইউজ ইন্ডিকেটর স্টাডি। আর তেমন কিছু এটার মধ্যে নাই। তো যেটা করা যায় যে আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমরা ইচ্ছা করলে কোনো একটা স্টাডি পাইলট বেসে করতে পারি, বিভিন্ন জায়গায় গিয়ে ডাটা কালেকশন করতে পারি, বা এগুলো আপনার ইচ্ছা করলে আমরা ক্লাসে একসময় দেখা দিব না যে অনেক সময় যে রেট্রোস্পেক্টিভ ডাটা থাকে সেখান থেকেও আমরা বিভিন্ন ওপেন সোর্সে আছে, সেখান থেকে আমরা ডাটা নিয়ে আমরা ইচ্ছা করলে নিজেরাই এক্সেলে ক্যালকুলেশন করে একটা ডাটা বের করতে পারি। সেটাও খারাপ না, কারণ আমাদের ডাটা কালেকশন করতে গেলে আবার মাঠে যেতে হবে। কিন্তু আমরা যদি ওয়েল এস্টাবলিশড রেট্রোস্পেক্টিভ ডাটা পাই তাহলে সেটা বসেও আমরা ইচ্ছা করলে এরকম একটা ক্যালকুলেশন করে একটা ড্রাগ ইউজ ইন্ডিকেটর স্টাডি, ধরুন সাপোজ একটা এরিয়ার আমরা রেজাল্ট বের করতে পারি। এই মোটামুটি আর তেমন কিছু নাই এই চ্যাপ্টারে। আর আমাদের একটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে ফার্মাকো ইকোনমিক্স, 5 নাম্বার চ্যাপ্টার। আমরা ঈদের পরেই আমরা শুরু করবো, আজকে আর না। ঠিক আছে স্যার, তাহলে মিডের সিলেবাস কি শুধু এটাই থাকবে? মিড এর সিলেবাস তো মিড নিবে সাইফুল স্যার, আমি যতটুকু জানি। স্যার, তাহলে পেশেন্ট কেয়ার ইন্ডিকেটরের যে চ্যাপ্টারটা আমরা পড়ছি ওটা থাকবে না মিডে? আমরা পড়েছি ড্রাগ ইউজ ইন্ডিকেটর নাম্বার 2 নাম্বার চ্যাপ্টারটা। সরি স্যার, ড্রাগ ইউজ ইন্ডিকেটর, জি স্যার, এটা থাকবে না স্যার। সাইফুল স্যার কি যে ড্রাগ ইউজ ইন্ট্রোডাকশনটা পড়িয়ে শেষ করেছে? স্যার, স্যার পড়িয়েছিলেন রেশিওনাল ইউজ, তারপরে হচ্ছে স্যাম্পলিং এর যে প্রবাবিলিটি স্যাম্পলিং বা স্যাম্পলিং এর যে টাইপস গুলো, ওই দুইটা চ্যাপ্টার ধরেছিল স্যার। আচ্ছা, ওনার চ্যাপ্টার এই মিড তো 30 নাম্বারের। আচ্ছা, স্যারের সঙ্গে কথা বলতে হবে যে স্যার কি নিতে পারবে, মানে স্যারের 30 নাম্বারে কোশ্চেন করার মতো স্যারের পড়ানো হয়েছে? স্যার, ওটা তো জানি না স্যার। আচ্ছা, আমি স্যারের সঙ্গে তাহলে কথা বলবো যে স্যার নিতে পারবে কিনা, নাহলে হয়তো আমার কিছু পার্ট থাকবে, তাহলে দুজনের পার্ট নিয়ে হবে। তবে এটা শিওর যে এক্সামে স্যারের পার্ট থাকবেই, মাস্ট। আমারটা থাকবে কিনা এটা কথা বলতে হবে। স্যার, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন যেটা শ্রীদাম স্যার করাচ্ছে, ওইটা স্যার? ওইটার কথা আমি বলতে পারি না। আমি এখন পর্যন্ত শুধু বলতে পারি যে সাইফুল স্যার অফিসিয়ালি ইনকোর্স নিবে, মানে তার পার্ট থাকবেই। এখন আমারটা আর শ্রীদাম স্যারেরটা কতটুকু থাকবে সেটা এখনো শিওর না। স্যার, এটা একটু কনফার্ম করে দিলে আমাদের জন্য সুবিধা হতো। কিন্তু সাইফুল স্যারের সাথে আপনি কথা বলেন। আর সাইফুল স্যার বেশি স্যার ক্লাস নেন নাই, উনি রমজান মাসে ক্লাসটাই নেন। হ্যাঁ জানি, কিন্তু সাইফুল স্যারের সাথে একটু কথা বলেন, কারণ স্যার তো সিনিয়র। তো স্যারকে এইভাবে বলেন যে স্যার আপনারটা থেকে থাকবে নাকি আমি কিছু কোশ্চেন দিব, বা আমি দিব কিনা। আমিও বলবো, আপনারাও বলেন, আপনারা বললে আরো ভালো। জিজ্ঞেস করেন যে আমাদের তো প্রিপারেশন নিতে হবে, পরীক্ষা তো চলে আসছে, তাহলে আমরা কি করব। আপনারা তো থাকবে আমরা জানি, স্যারেরটা কিন্তু থাকবে, এটা 100% কনফার্ম, স্যারই পরীক্ষা নিবে। এখন আমারটা বা সিদাম স্যারেরটা থাকবে কিনা সেটা স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার ওনাদেরটা কি থাকবে নাকি শুধু আপনি পরীক্ষা নেবেন, এটা জিজ্ঞেস করে দেখেন কি বলে স্যার। ঠিক আছে? ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। ঈদ মোবারক, তাহলে ভালো থাকেন। বাই। স্যার